হ্যালো বন্ধুরা, প্রাচীন ইতিহাস খুলে দেখলে দেখতে পাবেন প্রাচীন রাজা মহারাজারা আজব আজব সব কারনামা করে ইতিহাস গড়ে গিয়েছেন। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে ইজিপ্ট শহরে এমনই একটা আজব স্ট্রাকচার তৈরি করে ইতিহাস গড়ে গিয়েছেন, যেটা আজও মানুষকে অবাক করে দেয়। দ্য গ্রেট পিরামিড অফ গিজা। ১৪৭ মিটার উচ্চতা বিশিষ্ট এই পিরামিডে এত ভারী ভারী পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে যে এই পুরো পিরামিডের মোট ওজন ৬ মিলিয়ন টন বলা হয়, যে ওজনটি ১২টি বুর্জ খলিফা বিল্ডিং এর ওজনের সমান। আশ্চর্যকর বিষয়টি হলো, তখন না ছিল কোনো ইঞ্জিন, না ছিল কোনো ক্রেন, আর না ছিল এমন কোনো টেকনোলজি যার দ্বারা এই পিরামিড তৈরি করা সম্ভব বলে মনে হয়। এমনকি তাদের কাছে চাকাও ছিল না। হ্যাঁ বন্ধুরা, তারা চাকারও ইউজ করতো না, কিন্তু তারপরেও এত নিখুঁত ভাবে এই পিরামিড তৈরি করা হয়েছে যেটা ৪,৫০০ বছর ধরে টিকে আছে। না জানি কতবার ভূমিকম্প হয়েছে, ঝড় বৃষ্টি, কড়া রোদ্রের মধ্যেও ৪,৫০০ বছর ধরে এই পিরামিড টিকে আছে। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা এত পুরনো, এত দিন ধরে টিকে আছে। কোনো টেকনোলজি না থাকার সত্ত্বেও কিভাবে তৈরি করা হয়েছে এই পিরামিড, আসুন বোঝার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। মেলে দুটি প্রাচীন পিরামিডের সন্ধান, যেগুলোর একটি ৩৮০ থেকে ৩৪৩ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত, অন্যটি ৩০৫ থেকে ৩০ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হতে পারে। সময়ে যতই পিছনে যাওয়া যায় ততই কঠিন হয়ে ওঠে বলা যে এক্স্যাক্টলি কি হয়েছিল, কবে হয়েছিল আর কিভাবে হয়েছিল। অনুমান করা হয় ২৬৩০ খ্রিস্টপূর্বাব্দে ফেরাউন খুফু দ্য গ্রেট পিরামিড অফ গিজা তৈরি করেছিলেন। মিশরের এই রাজা মহারাজাদের ফেরাউন বলা হতো। ফেরাউন খুফুর সম্বন্ধে আমরা বেশি কিছু জানি না, তাই হিস্টোরিয়ানরা কেউ কেউ অনুমান করে বলে ৩০ বছর তিনি রাজত্ব করেছেন, কেউ আবার বলে ৬০ বছর। এই পিরামিড নাইল নদীর তীরে অবস্থিত। আপনি যদি কোনো ভিডিও কিংবা ফটোতে দেখেন তাহলে এই পিরামিডের সাথে আরো দুইটি পিরামিড দেখতে পাবেন। প্রথমেতে আছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যেটা অনেক বড়, মানে সব থেকে বড়। তার পাশেই যেটা তার থেকে একটু ছোট, পিরামিড অফ খাফরে। বলা হয় খুফুর ছেলে খাফরে এই পিরামিড তৈরি করেছিলেন। এবং তার পাশেই অবস্থিত পিরামিড অফ ম্যানকৌরে। বলা হয় খাফরের ছেলে ম্যানকৌরে এটা তৈরি করেছিলেন। সেই সময় তৈরি করা হয়েছিল আরো অনেক সমাধি, আরো অনেক ছোট ছোট পিরামিড। প্রায় ১৩৮টি আলাদা আলাদা সাইজের পিরামিড তৈরি করা হয়েছিল। এই পিরামিডগুলির মধ্যে অনেক পিরামিডই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, হাতে গোনা কয়েকটি ভালো অবস্থায় আছে, বিশেষ করে দ্য গ্রেট পিরামিড অফ গিজা। দ্য গ্রেট পিরামিড অফ গিজা মাত্র ২০ বছরের মধ্যেই কমপ্লিট করে ফেলা হয়েছিল। এই পিরামিডে ২৩ লক্ষ পাথর ব্যবহার করা হয়েছে। কিন্তু এতগুলি পাথর একের পর এক সাজিয়ে কিভাবে এই পিরামিড তৈরি করা হয়েছে, এই প্রশ্ন পিরামিড হিস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। কেননা এত বড় বড় পাথর দূর দূর থেকে নিয়ে এসে কাটিং করে একের পর এক সাজিয়ে পিরামিড তৈরি করা এখনকার সময়েও কঠিন বলে মনে হয়। কিন্তু তারা চাকার ব্যবহার না করেও এটা করে দেখিয়েছে। এখানে একটা মিসকনসেপশন তৈরি হয়, যেটা ক্লিয়ার করে দেওয়া ভালো। আপনি হয়তো কোনো ফিল্মে দেখেছেন, যারা এই পিরামিড তৈরি করছে, কথায় লেবাররা, তাদেরকে না খেতে দিয়ে রাখা হয় এবং তাদেরকে চাবুক দিয়ে পিটানো হয়। একজন হিস্টোরিয়ান যার নাম ছিল হেরোডোটাস ৪৫০ খ্রিস্টাব্দে তিনি এই থিওরি সাজেস্ট করেছিলেন। অনেক সময় ধরে মানুষ এটাই ভাবতো যে এই স্লেভরাই পিরামিড তৈরি করেছে, কিন্তু আজকের দিনে আমরা জানি যে তাদেরকে সময় মতো খাবার দেওয়া হতো এবং সময় মতো ঘুমাতে দেওয়া হতো। তারা হাইলি স্কিল্ড লেবার ছিলেন এবং সেখানকার মানুষ তাদের অবসর টাইমে এসে পিরামিডের কনস্ট্রাকশনে সাহায্য করতেন। এক কথায় সেখানকার মানুষ খুব সিরিয়াস ছিলেন এই ন্যাশনাল প্রজেক্টের সাকসেস নিয়ে। তারা তাদের রাজার উপর খুব বিশ্বাস রাখতেন। মোট হিসাব করলে প্রায় ২০ থেকে ৩০ হাজার ওয়ার্কার ডেইলি ১০ ঘন্টা করে কাজ করেছে। এই পিরামিডে ৫ মিলিয়ন টন লাইমস্টোন, ৮,০০০ টন গ্রানাইট আর ৫ লাখ টন মোর্টার অর্থাৎ চুনাবালি, বাঙালিরা এটাকে চুন সড়কিও বলে থাকে, এ সমস্ত পাথরে আশেপাশের এরিয়া থেকে নিয়ে আসা হতো। খুব বেশি হলে ইজিপ্টের মেন সিটি সোডান থেকে নিয়ে আসা হতো, যেটা সেখান থেকে ৮০০ কিলোমিটার দূরে। এখন প্রশ্ন হলো, এই পাথর কিভাবে কাটা হতো? তখন কপার খুব সহজেই পাওয়া যেত। পাথর কাটার জন্য এই কপারের তৈরি অস্ত্র ব্যবহার করা হতো। যেসব পাথর খুব শক্ত হতো, যেমন গ্রানাইট, সেই সব পাথরকে ডোলারাইট ব্যবহার করে ভাঙা হতো। তারা অনেক ইউনিক টেকনিক ব্যবহার করে পাথর ভাঙতেন, যেমন পাথরে ফাটল কিংবা গর্ত খুঁজে সেখানে কাঠের তৈরি কিল ঢুকিয়ে দিত এবং সেগুলিকে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হতো, যাতে কাঠের কিল জলে ভিজে স্প্যান্ড হয়ে পাথর ভেঙে যায়। এখন হয়তো আপনারা বলবেন, কাটা পর্যন্ত তো ঠিকই আছে, কিন্তু এক জায়গায় থেকে আরেক জায়গায় এত বড় পাথর কিভাবে নিয়ে যেত?
এর একটি সম্ভাব্য থিওরি আছে, যেসব পাথর দূর দূর থেকে নিয়ে আসা হতো সেগুলিকে নদীতে ভাসিয়ে নিয়ে আসা হতো। এখন মনে হতে পারে পাথর আবার নদীতে ভাসবে কিভাবে? আপনারা হয়তো দেখে থাকবেন আগের দিনে কৃষকরা নদীর এক পাড় থেকে অন্য পাড়ে কিছু নিয়ে যাওয়ার জন্য কাঠের গুঁড়ির তৈরি মাচার ইউজ করত। ঠিক তেমন ভাবেই তারা কাঠের মাচা তৈরি করে তার নিচে পাথর দড়ি দিয়ে বেঁধে দেওয়া হতো এবং ভাসমান অবস্থায় নদী পথে নিয়ে আসা হতো। পাথর যখন পিরামিডের কাছে চলে আসতো তখন এই কাঠের মাচার উপরেই পাথর রেখে ভেজা মাটির ওপর ধাক্কা মেরে নিয়ে যাওয়া হতো। এই থিওরিটি একটি পেন্টিং এর উপর নির্ভর করে বানানো হয়েছে। এই পেন্টিংটি 1900 খ্রিস্টাব্দে যে হুতি হুটিপ এর সমাধি থেকে পাওয়া গিয়েছে। কিন্তু এই পেন্টিং এ পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেকে মিলে একটি ভারী মূর্তিকে রশি দ্বারা টানছে এবং তার মাঝখানে দাঁড়িয়ে একজন লোটায় করে জল মাটিতে ঢালছে। প্রথমে অনেকে মনে করে এটা কোনো অনুষ্ঠানের মাধ্যম হবে হয়তো, কিন্তু যখন একজন ফিজিসিস্ট ডোনাল্ড বন এবং তার টিম এটা টেস্ট আউট করে তখন তারা দেখতে পায় মাটিতে যদি অল্প পরিমাণ জল থাকে তাহলে মাটি এবং মাটির উপরে টেনে নেওয়া যাওয়া কোনো জিনিসের ঘর্ষণ শক্তি অনেক কমে যায়। মাত্র 3 থেকে 5% জল বালিতে থাকলে ঘর্ষণের ক্ষমতা অনেক কমে যায়। তাই এই টেকনিকে কোনো জিনিস ধাক্কা মেরে নিয়ে যাওয়া অনেক সহজ হয়ে ওঠে। কিন্তু এখানে আরো একটি প্রশ্ন ওঠে যে এত ভারী পাথর কোনো ক্রেন ছাড়াই পিরামিডের অত উঁচুতে কিভাবে তোলা হয়েছে? এই প্রশ্নের উত্তর আমরা 2015 সালে পেয়েছি। বলা হয়েছে র্যাম্পের একটি বিশেষ সিস্টেম তৈরি করা হয়েছিল। 2015-তে ফ্রান্সের আর্কিওলজিস্টরা ইজিপ্টে একটি 4500 বছর পুরনো র্যাম্প খুঁজে পায়। পিরামিডের গা লাগিয়ে একটি স্লোপ তৈরি করা হতো এবং এই স্লোপের চারিদিকে কাঠের দণ্ড ঢুকিয়ে দেওয়া হতো এবং দড়ির সাহায্যে বেঁধে পাথর উপরে টেনে তোলা হতো, কিছুটা এইরকম ভাবে। তাছাড়া আরো একটি থিওরিতে বলা হয়েছে তারা একটি লিভার ব্যবহার করত। লিভারটি কিছুটা এরকম ছিল, দুদিকে দুটি খুঁটি লাগিয়ে দিয়ে তার মাথায় একটি কাঠের টুকরোর এক মাথায় কিছু ভারী ওজন চাপিয়ে দিয়ে আরেক মাথায় পাথর বেঁধে শিফট করে দেওয়া হতো। এই থিওরিগুলি শুনতে খুব ভালোই লাগে, কিন্তু প্রবলেম হলো কনস্ট্রাকশন টাইম। এই পিরামিড মাত্র 20 বছরের মধ্যেই কমপ্লিট করা হয়েছিল। যদি তাই হয়ে থাকে তাহলে প্রতি 3 থেকে 4 মিনিটের মধ্যেই একটি পাথর পিরামিডের উপরে বসাতে হয়েছে, যেটা অসম্ভব বলেই মনে করা হয়। এই কারণেই মানুষ অল্টারনেটিভ থিওরি দিয়ে থাকে এই পিরামিড নিয়ে। কিন্তু এই অল্টারনেটিভ থিওরিগুলি বড়ই উদ্ভট আর ইনলজিক্যাল হয়ে থাকে। কেউ কেউ বলে এটা মানুষের পক্ষে তো তৈরি করা সম্ভব নয়, এটা এলিয়ানরা এসে তৈরি করেছে। আরে ভাই, পৃথিবীতে কোনো এলিয়ান এলো আর পিরামিড তৈরি করে তাদের কোনো এভিডেন্স না রেখেই চলে গেল? এই পিরামিডকে নিয়ে অনেক মিসকনসেপশন উঠে আসে, যেমন এই পিরামিড কেন তৈরি করা হয়েছিল। কেউ কেউ বলে এনশিয়েন্ট ইজিপশনের আমলের মানুষ বিদ্যুৎ তৈরি করা জানতেন, তারা এই বিদ্যুৎ তৈরি করার জন্যই পিরামিড তৈরি করেছিলেন। তারা এই চিত্রটাকে দেখিয়ে বলেন ইজিপশনরা বাল্ব আবিষ্কার করে ফেলেছিলেন। যদি তাই হয়ে থাকে আজ পর্যন্ত বাল্ব তৈরির কোনো পোক্তা এভিডেন্স কেন পাওয়া যায়নি? এই চিত্রটি আসলে ইজিপশিয়ান মাইথোলজিকে প্রদর্শন করে। আবার আমেরিকান পলিটিশিয়ান বেন কারশাল একটি থিওরি দেন। এই থিওরি তার একান্তই নিজস্ব। তিনি বলেন এই পিরামিড আনাজ স্টোর করার জন্য তৈরি করা হয়েছিল। তার মতে এই পিরামিড যীশু খ্রিস্টের পিতা তৈরি করেছিলেন। Theory is that Joseph built the pyramids in order to store grain. Now all the archaeologists think that they were made for the pharaoh's graves, but আসলে বন্ধুরা, এই পিরামিড একটি কবর হিসাবে তৈরি করা হয়েছিল। তারা মৃত্যুর পরের লাইফ অনেক বিশ্বাস করতেন। তারা মনে করতেন মৃত্যুর পরে যত সোনা দানা ফার্নিচার সঙ্গে করে নিয়ে যাওয়া যায় ততই ভালো, আফটার লাইফে কাজে লাগবে। এটা তখনকার আরো অন্য পিরামিডের চিত্র আকারে লেখা ছিল, সেগুলি ডিকোড করেই এই থিওরি তৈরি করা হয়েছে। কিন্তু খুফুর পিরামিডে এরকম কিছু পাওয়া যায়নি, তাই মানুষ অল্টারনেটিভ থিওরি দিয়ে থাকে। কিন্তু এই অল্টারনেটিভ থিওরিগুলি খুবই উদ্ভট। আমার মতে এইসব উদ্ভট থিওরি না তৈরি করে যেটা এভিডেন্স পাওয়া গেছে সেটার উপর নির্ভর করে একটি লজিক্যাল থিওরি তৈরি করা ভালো। ইনলজিক্যাল অল্টারনেটিভ থিওরি দিয়ে পরের জেনারেশনকে গোমরা না করাই ভালো। বাকিটা আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।